আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এইচএসসি ড্রিমার্স। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম বায়োলজি ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশনের একটি ওভারভিউ বা ওভারঅল সাজেশন নিয়ে। তো এই টপিকগুলো যদি তোমরা ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে আশা করি তোমাদের যে কোনো পরীক্ষা সহ এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারবা। তো এখানে কোষ বিভাজন বা সেল ডিভিশন টার্মটা আগে ক্লিয়ার করা উচিত। যেমন কোষ বিভাজন বা সেল ডিভিশন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে একটি থেকে দুটি, দুটি থেকে তিনটি, তিনটি থেকে চারটি, এইভাবে অসংখ্য কোষে পরিণত হয়, সেটি হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। তো এই কোষ বিভাজনের ফলেই মূলত অসংখ্য কোষে পরিণত হয়, যার ফলে একটি হিউম্যান বডি বা একটি দেহকোষ গঠিত হয়। তো এই জেনারেলি আমরা সবাই জানি যে একটি প্রাপ্তবয়স্ক দেহে মূলত 100 ট্রিলিয়ন বা 10^14 সংখ্যক কোষ থাকে। তো এই অসংখ্য কোষে তৈরি হয় মূলত এই কোষ বিভাজন বা সেল ডিভিশন প্রক্রিয়ায়, যেটি দেহকোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম এই কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করা হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মায়োসিস। তো সর্বপ্রথম ক্লিয়ার করি যে অ্যামাইটোসিস প্রক্রিয়া কি। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই একটি কোষ সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়, সেটি হচ্ছে অ্যামাইটোসিস, যেটি মূলত কতক ইস্ট, ব্যাকটেরিয়া এই ধরনের আদি কোষে জীবে দেখা যায়। তো এই অ্যামাইটোসিস প্রক্রিয়ার অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। তো এটিকে কেন প্রত্যক্ষ বলা হয়? কারণ এটি কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের বিভাজন ঘটে মাদার সেল থেকে দুটি অপত্য কোষে পরিণত হয়। তো এটি তোমাদের অনুধাবন এবং জ্ঞান এই দুইটির জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাবা। দেন হচ্ছে আমরা পাবো হচ্ছে মাইটোসিস। তো মাইটোসিস কোষ বিভাজন কি? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই পরপর একবার করে বিভাজিত হয় তাকেই বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজনকে 5টি ধাপে ভাগ করা হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া যেহেতু নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়, কাজে এখানে দেখা যায় যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই কারণে মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। তো এই মাইটোসিস কোষ বিভাজিত হওয়ার জন্য দুইটি বা যে কোনো ধরনের কোষ বিভাজন হওয়ার ক্ষেত্রে দুইটি বিভাজন অত্যাবশ্যকীয়। একটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একটি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, যে দুটি বিভাজনের ফলে মূলত মাদার সেল থেকে ডটার সেলের সৃষ্টি হয়। তো এখানে এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় হচ্ছে সাইটোকাইনেসিস। তো এখান থেকে আমরা দুইটি টার্ম ক্লিয়ার করলাম, ক্যারিওকাইনেসিস আর হচ্ছে সাইটোকাইনেসিস। তো এই দুইটা তোমাদের ক এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপর মাইটোসিস কোষ বিভাজন শুরুর আগে একটি কোষের প্রস্তুতিমূলক কাজসহ একটি ইম্পর্ট্যান্ট চক্র ঘটে, যেটিকে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। তো সর্বপ্রথম আমরা এখানে ক্লিয়ার করব যে সেল সাইকেল বা কোষ চক্র আসলে কি। তো কোষ চক্র হচ্ছে যে চক্রের মাধ্যমে একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তী পর্যায়ে বিভাজন, এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়, তাকে কোষ চক্র বা সেল সাইকেল বলে। তো কোষ চক্র মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। তো ইন্টারফেজে মূলত বেশি সময় ব্যয় হয়, 90 থেকে 95%, আর মাইটোটিক ফেজে অনলি 5 থেকে 10%। তো এই ইন্টারফেসকে আবার 3 ভাগে ভাগ করা হয়: একটি হচ্ছে গ্যাপ 1, একটি হচ্ছে সেস বা সিনথেসিস পর্যায়, আর একটি হচ্ছে গ্যাপ 2 পর্যায়। তো এই গ্যাপ 1 পর্যায়ে মূলত ডিএনএ অনুলিপনের জন্য সকল উপাদান তৈরি হয়, আর এই গ্যাপ 1-এ সময় লাগে হচ্ছে 30 থেকে 40%। এরপর হচ্ছে এস বা সিনথেসিস উপপর্যায়, যেখানে ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন ঘটে, আর এখানে সময় লাগে হচ্ছে 30 থেকে 50%। এরপর পাবো হচ্ছে গ্যাপ 2, যেখানে সময় লাগে 10 থেকে 20%। দুইটা টার্ম পাবে, একটা হচ্ছে সিডিকে আর একটা হচ্ছে এমপিএফ। তো সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যেটি গ্যাপ 1 থেকে এস ধাপে এবং এস ধাপ থেকে গ্যাপ 2 ধাপে যেতে সাহায্য করে, এবং এমপিএফ অর্থাৎ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটি গ্যাপ 2 থেকে মাইটোটিক ফেজে যেতে সাহায্য করে। তো এই ইন্টারফেজ ধাপটি সম্পন্ন হলেই মূলত মাইটোটিক ধাপ শুরু হয়ে থাকে। তো মাইটোটিক ধাপের মধ্যে প্রথম ধাপই হচ্ছে প্রোফেজ। তো প্রোফেজটা তোমাদের জন্য যেহেতু এখানে ডাবল স্টার দেওয়া আছে, তো অবশ্যই একটু গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমাদের সিকিউ আসার সম্ভাবনা আছে। তো প্রোফেজে কি মূলত কি হয়, জাস্ট কিছু বৈশিষ্ট্য আর চিত্রটা দেখে রাখবা। তো বৈশিষ্ট্য বলতে এখানে জেনারেলি জল যোজন সহ মূলত প্রাথমিক যে পর্যায়ের ধাপগুলো বা কাজগুলো আছে সেগুলো ঘটে থাকে। এরপর পাওয়া হচ্ছে প্রোমেটাফেজ। তো প্রোমেটাফেজ তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তো জাস্ট একটা ধারণা নিয়ে রাখবা। আর এখানে অবশ্যই দুইটা টার্ম মনে রাখবা, একটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার। তো এখানে প্রোমেটাফেজে স্পিন্ডল ফাইবার তৈরি হয়, যেগুলো দুই মেরুর দিকে বিস্তৃত থাকে। আর হচ্ছে এখানে একটা টার্ম পাবো, সেটা হচ্ছে ক্রোমোজোমাল নৃত্য, যেটি ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হওয়ার সময় একটু আন্দোলিত হয়, তখন এটাকে ক্রোমোজোমাল বা ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়।
এরপর পাবো হচ্ছে মেটাফেজ। তো মেটাফেজ, মেটা মানে হচ্ছে মোটা, অর্থাৎ এখানে ক্রোমোজোমগুলো সবথেকে মোটা এবং খাটো দেখায়। আর ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বা ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর বিন্যস্ত হয়, আর এই বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলা হয়। তো এখানে একটা টার্ম আমরা ক্লিয়ার করলাম। তো এরপর পাবো হচ্ছে অ্যানাফেজ। তো মনে রাখবা অ্যানা মানে হচ্ছে গতি, অর্থাৎ এখানে ক্রোমোজোমগুলো গতিপ্রাপ্ত হয়ে দুই মেরুর দিকে এগিয়ে যায়। আর এই দুই মেরুর দিকে যাওয়ার জন্য সেন্ট্রোমিয়ারে বিভক্ত হওয়া লাগে, অর্থাৎ অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুই মেরুর দিকে যায়। আর এই মেরুর দিকে গমনের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী এবং ক্রোমাটিড থাকে অনুগামী। আর এখানে গমনের ক্ষেত্রে চারটা ধাপের সৃষ্টি হয়। একটা হচ্ছে ভি বা মেটাসেন্ট্রিক, দেন হচ্ছে এল বা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, দেন হচ্ছে জেড বা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর হচ্ছে আই বা টেলোসেন্ট্রিক। তো এগুলো মূলত সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে ভাগ করা হয়, মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক, আর হচ্ছে প্রান্তকেন্দ্রিক। তো এই অ্যানাফেজ ধাপের পর পাওয়া হচ্ছে টেলোফেজ ধাপ বা সর্বশেষ ধাপ মাইটোসিস কোষ বিভাজনের। তো এই টেলোফেজ ধাপে মূলত নিউক্লিয়াসের বিলুপ্তি সহ প্রোফেজের ঠিক বিপরীত প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। তো এই গেল টোটালি মাইটোসিস প্রক্রিয়া। তো এটা হচ্ছে মাইটোসিসের একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। তো যদি এই নিয়ন্ত্রণটি হারিয়ে যায় তখন কি হবে? তখন মূলত অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটবে। তো এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে মূলত টিউমার, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের কোষের সৃষ্টি হয়। তো এখানে তোমরা দুইটা টার্ম পাবে, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। তো এই অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, আর নেক্রোসিস হচ্ছে কোষে পুষ্টিদ্রব্যের অভাবে বা হচ্ছে বিষাক্ত পদার্থের অভাবে কোষের মৃত্যু। তো এই দুইটা টার্ম তোমাদের জ্ঞানমূলকের এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপর পাওয়া হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। তো এটা অতটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট মনে রাখবা যে মাইটোসিসরত কোষ সংখ্যা এবং মোট কোষ সংখ্যা এটার অনুপাতকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। এখানে অবশ্যই মাইটোসিসের গুরুত্বটা তোমরা মনে রাখবা, কারণ এখানে মাইটোসিসের গুরুত্ব থেকে কোশ্চিন আসছে এবং এবারও আসতে পারে। তো মাইটোসিসের জাস্ট এখানে বৈশিষ্ট্য আর গুরুত্ব, এই দুইটা জিনিস অবশ্যই ভালো মতো ফোকাস করবা। আর এখানে তো গুরুত্ব দিয়ে আমরা মাইটোসিস শেষ করলাম। এরপর যাবো হচ্ছে মায়োসিসে। তো মায়োসিসের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ক্লিয়ার করা উচিত যে মায়োসিস কোষ বিভাজন কি। তো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, তাকে মায়োসিস কোষ বিভাজন বলা হয়। তো যেহেতু এখানে নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের মাত্র একবার বিভাজন ঘটে, কাজে ক্রোমোজোম সংখ্যা এখানে মাদার সেলের তুলনায় ডটার সেলে অর্ধেক হ্রাস পায়। এই কারণে মূলত এটিকে হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশনও বলা হয়ে থাকে। তো এটা তোমাদের অনুধাবন এবং জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আসি যে ক্লাসিফিকেশন। মায়োসিসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। তো মায়োসিস 1 কে আবার হচ্ছে চারটি ধাপে ভাগ করা হয়, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর হচ্ছে টেলোফেজ 1। এবং মায়োসিস 2-কে 4 ভাগে ভাগ করা হয়, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 আর হচ্ছে টেলোফেজ 2। তো মায়োসিস 1-ই মূলত ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, সেটা অ্যানাফেজ 1-এ, এটা অবশ্যই মনে রাখবা এমসিকিউর জন্য। আর মায়োসিস 2 মূলত মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ মাইটোসিসের যে ঘটনাবলী ঘটে সেগুলোই মূলত এখানে অনুসৃত। এখানে তোমাদের এই ধাপগুলো ডিটেলসে জানা থেকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মায়োসিস 1-এর প্রোফেজ 1-এ 5টি উপধাপ রয়েছে। একটা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর হচ্ছে ডায়াকাইনেসিস। তো এখানে এই 5টি ধাপের মধ্যে 2টি ধাপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জাইগোটিন আর হচ্ছে সবথেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্যাকাইটিন। তো এখানে লেপ্টোটিন, লেপ্টো মানে হচ্ছে চিকন সুতা। তো এখানে মূলত ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো বিস্তৃত থাকে, অর্থাৎ এখানে দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে ক্রোমোমিয়ার, মানে এখানে ডিএনএ মোটা ব্যান্ড হিসেবে লক্ষণীয়, যেটিকে বলা হয় ক্রোমোমিয়ার, এবং এখানে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। তো এরপর পাওয়া হচ্ছে জাইগোটিন। তো জাইগো মানে হচ্ছে জোয়াল বা জোড়া, অর্থাৎ ক্রোমোজোমগুলো মূলত এখানে জোর বাঁধে। আর এই জোর বাঁধার সময় দুইটি ক্রোমোজোমকে কাছাকাছি যাওয়ার লাগে, আর এখানে জোর বাঁধার যে প্রক্রিয়া সেটি হচ্ছে সিনাপসিস। এরপর পাওয়া হচ্ছে প্যাকাইটিন। তো প্যাকাইটিন ধাপটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বারবার সিকিউ কোশ্চিন হয় এবং এবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে প্যাকাইটিন উপপর্যায়ে আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভারে যাওয়ার আগে কয়েকটা টার্ম আমাদের ক্লিয়ার করা উচিত, যেমন টেট্রাড। তো মনে রাখবে যে সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড সহ অবস্থাকেই বলা হয় টেট্রাড। এবং এখানে 2টি টার্ম পাবো, সেটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড আর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো অবশ্যই মনে রাখবা যে একটি ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, এবং একই জোড়ার 2টি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আরেকটা টার্ম পাবো, সেটা হচ্ছে কায়াজোমা। এখানে ক্রসিং ওভারের ক্ষেত্রে এক্স আকৃতির একটা জোড়া স্থলের সৃষ্টি হয়, যেটিকে বলা হয় কায়াজোমা। তো 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় হয় সেটিকেই বলা হয় ক্রসিং ওভার, যেটি প্যাকাইটিন উপপর্যায়ে ঘটে থাকে। তো এই ক্রসিং ওভারের ফলে মূলত জেনেটিক ডাইভার্সিটি বা বৈচিত্র্যের সৃষ্টি হয়। তো এখানে
এরপর পাবো হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লো মানে হচ্ছে ডাবল থেকে মূলত এই ডিপ্লো টার্মটা আসছে। তো এখানে ডাবল বলতে দুইটি লুপের সৃষ্টি হয়ে মূলত এখানে দুই সেন্টোমিয়ারগুলো পরস্পর থেকে পৃথক হয়ে প্রান্তের দিকে যায়, অর্থাৎ যেহেতু এখানে প্রান্তের দিকে যায় কাজে এখানে একটা টার্ম পাবো, সেটা হচ্ছে টার্মিনালাইজেশন অর্থাৎ প্রান্তীয়করণ, যেটি মূলত ডিপ্লোটিন উপপর্যায়ে ঘটে থাকে। এরপর পাবো হচ্ছে আমরা ডায়াকাইনেসিস। তো এই ডায়াকাইনেসিস হচ্ছে প্রোফেজ একের সবার লাস্ট ধাপ। তো এখানে নিউক্লিয়াসের বিলুপ্তি সহ মূলত প্রোফেজের শেষে যে ঘটনাগুলি আছে সেগুলো ঘটে থাকে, জাস্ট একটু দেখে রাখবা। তো এরপর মায়োসিসের গুরুত্ব অবশ্যই পড়বা। এখানে মূলত জননকোষ সৃষ্টি সহ বিভিন্ন ধরনের বৈচিত্র্য এবং ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যে গুরুত্ব থেকে মূলত কোশ্চিন আসে। তো এরপর অবশ্যই ক্রসিং ওভার রিলেটেড, তো এই প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভার সম্পর্কে জাস্ট কিছু একটু ধারণা থাকলেও, আলাদা এক্সট্রা করে তেমন কিছু না থাকলেও জাস্ট এখানে ক্রসিং ওভারের গুরুত্বটা অবশ্যই ভালো মতো দেখে যাবা। আর এখানে ক্রসিং ওভারের ক্ষেত্রে দুইটা টার্ম অবশ্যই মনে রাখবে, একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস আর একটা হচ্ছে লাইগেজ। তো ক্রসিং ওভারের ক্ষেত্রে দুইটি ক্রোমাটিডের ভাঙ্গার ক্ষেত্রে যেটি কাজ করে সেটি হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, এবং জোড় হওয়ার ক্ষেত্রে বা জোড়া লাগার ক্ষেত্রে যেটি কাজ করে সেটি হচ্ছে লাইগেজ। তো এখানে টোটালি যদি আমরা একটা ওভারঅল বা ওভারভিউ সামারি করি তাহলে দেখা যায় যে তিনটি গুরুত্ব আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব, আর হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। এই তিনটি গুরুত্ব অবশ্যই দেখে যাবো, তাহলে আশা করি প্রয়োগ এবং অনুধাবনে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এখানে অবশ্যই একটা কথা না বললে না, সেটা হচ্ছে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য। তো পার্থক্য অবশ্যই তোমরা মাইটোসিস আর মায়োসিস এবং হচ্ছে মেটাফেজ আর হচ্ছে অ্যানাফেজ, এই দুইটি পার্থক্য অবশ্যই দেখে যাবে। তো তোমরা যদি এখানে মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে মাইটোসিস আর মায়োসিস সম্পর্কে যদি তোমাদের একটা টোটালি ভালো মতো একটা ধারণা থাকে তাহলে ইজিলি পার্থক্য করতে পারবে, আশা করি খুব একটা প্রবলেম হবে না। এই হলো তোমাদের বায়োলজি ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন সম্পর্কে একটা ওভারঅল বা ওভারভিউ সাজেশন। তো এগুলো যদি তোমরা ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে আশা করি তোমাদের এরপর যে এক্সাম আছে সেটি সহ তোমাদের এইচএসসি বোর্ড এক্সামে অনেক ভালো করতে পারবা। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মনে রাখবা যে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যেটি গুরুত্বপূর্ণ বা যে টপিকগুলো বা যে টার্মগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইচএসসি পরীক্ষার পর তোমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের সম্মুখীন হবা, যেগুলোতে তো এই টার্মগুলো যদি তোমার ভালো মতো ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি একটু হলেও এগিয়ে যাবা। এরপর যার যে পরীক্ষা আছে সেটি সহ এইচএসসি বোর্ড এক্সামের জন্য সবার জন্য শুভকামনা এবং দোয়া। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।